নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আগেই বলেছিলাম এই যুদ্ধে এখনো এসকালেশন শুরু হয়নি, এবারে এসকালেশন বাড়বে। কালকে অনেকগুলো মিটিং করেছেন প্রধানমন্ত্রী, রাজনাথ সিং এবং অমিত শাহ, পৃথক পৃথকভাবে, তারপর একত্রে। রাজনাথ সিং এর সঙ্গে যে মিটিংটা হয়েছে সেখানে ছিলেন আমাদের সিডিএস অনিল চৌহান, সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, নৌপ্রধান এবং বায়ুসেনা প্রধান। তো এখন ঠিক হয়েছে এসকালেশন বাড়ানো হবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি দেশের বিভিন্ন রাজ্যপালের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। খুব সম্ভবত দেশ একটা ন্যাশনাল এমার্জেন্সির দিকে যাচ্ছে। এসকালেশন বাড়বে, এসকালেশন বাড়লে এখন রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে কেন্দ্র পুরো ক্ষমতা হাতে নিতে পারে, আমাদের সংবিধানেই রয়েছে। সেটা নিয়ে এখন আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে এসকালেশন বাড়লে সেটা কিন্তু এই এমার্জেন্সিটা কিন্তু জারি হবে, এটা ধরে রাখুন। তারপরে এই দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেন এবং সবিস্তারে পুরোটা জানান। তারপর সেখানে যোগ দেন বিদেশ মন্ত্রী এবং আমাদের এনেছে অজিত দোভাল। এখন আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, জেডি ভান্স, ভাই তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নাও, ভালো মন্দ আমেরিকা এর মধ্যে নেই। কারণ মার্কো রুবিও ফোন করেছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছেন, অন্য কোনো কথা থাকলে বলুন, যুদ্ধ থামানোর ব্যাপারে কিছু বলবেন না। এ ব্যাপারে কিন্তু আমাদের আর কোনো মতামত নেই। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে ভারতবর্ষ অটল থাকবে। আমরা শেষ করেই ছাড়বো সন্ত্রাসবাদ, আমরা রাখবো না। শুধু পাকিস্তান নয়, ভারতবর্ষের আশেপাশে রাষ্ট্রগুলো আছে সন্ত্রাসবাদী যে সমস্ত গোষ্ঠী আছে, তাদেরকেও আমরা উৎখাত করব। ভারতের বুকে এবং ভারতের আশেপাশে ডান দিকে বাঁ দিকে কোনো সন্ত্রাসবাদ আমরা রাখবো না। এদিকে কালকে তো আমরা কিছু বলতে পারিনি, আমি বলেছিলাম যে বলা যাবে না, যেটুকু পরের দিন বেরোবে আমরা সেইটুকু বলতে পারবো। এক ভদ্রলোক, তার নাম হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য, তিনি আমায় লিখেছেন যে সবকিছু জানতে হলে কর্নেল সুপ্রিয়া কুরেশির এমএ প্রেস কনফারেন্সটা দেখলেই পরিষ্কার হয়ে যেত এই লোকটার কথা ফালতু শুনছেন কেন। আমি অভিজিৎ ভট্টাচার্যকে আমি বলি, দাদা, সোফিয়া কুরেশি যা বলেছেন, গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো বলেছেন। যেমন আজকে যেমন উনি বলবেন গতকালের হয়ে যাওয়া ঘটনা উনি আজকে বলবেন। আজ কি করতে যাবে রাতে সেটা কিন্তু সোফিয়া কুরেশিকে বলার অনুমতি কেন্দ্র সরকার দেয়নি, উনি বলতেও পারবেন না। ফলে নির্দেশিকা যেমন আমাদের উপরে জারি আছে, নির্দেশিকা সেনাবাহিনীর উপরে এবং অন্যান্য ক্ষেত্রেও জারি আছে। তো কালকে যেটা হয়েছে দামাদ্দাম মস্ত কালান্দার, যেটা আমি বলছিলাম, দামাদ্দাম মস্ত কালান্দার হয়েছে। এনডিটিভি যা লিখেছে আমি সেটা আপনাদের পড়ে শোনাই। পাকিস্তান স্বীকার করেছে, এই প্রথম পাকিস্তান স্বীকার করলো যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। নূর খান সহ 3টি পাক বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, শ্রীনগরের ওপরেও বিস্ফোরণ। শ্রীনগরে আমাদের এখানে যে জম্মুতে যে সমস্ত এগুলো পাঠিয়েছিল না আমরা ড্রোনগুলো, ওপরে আমরা সমস্ত মেরে শেষ করে দিয়েছি, যেগুলো শব্দ হচ্ছিল দামাদ্দাম করে বোম ফাটার মতো, সেইটার ওপরে বিস্ফোরণ হয়েছে। নতুন দিল্লি, শনিবার ভোরে রাজধানী ইসলামাবাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ একাধিক পাকিস্তানি বিমান ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপরে পাকিস্তান সরকার সমস্ত বেসামরিক এবং বাণিজ্যিক যান চলাচলের জন্য দেশের আকাশসীমা বন্ধ করে দেয়। ভারত পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করার কয়েক ঘন্টা পরে আজ সকালে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি করেছে যে বিস্ফোরণগুলি 3টি বিমান বাহিনীর স্থাপনা ঘটেছে।
যার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, যা ইসলামাবাদ থেকে 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটারেরও কম দূরে, এবং দেশটির সামরিক দপ্তরের সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পাকিস্তানি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে যে নূর খান বিমান ঘাঁটিতে বিশাল বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এনডিটিভি স্বাধীনভাবে এই ভিডিওগুলো যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে জোরে বিস্ফোরণের ধারাবাহিক বিস্ফোরণের পরে মাটিতে সামরিক তৎপরতার ঝড় উঠেছে। নূর খান স্থাপনা, যা পূর্বে চাকলালা বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল, পাকিস্তান সবচেয়ে সংবেদনশীল সামরিক কম্পাউন্ডগুলির মধ্যে একটি, যেখানে বিমান বাহিনীর অপারেশন এবং ভিআইপি পরিবহন ইউনিট উভয়ই অবস্থিত। তার মানে শুধু তুই 3টেতে হয়নি, 3টে স্বীকার করেছে, হয়েছে হচ্ছে 11টায়। 11টা রানওয়ে, বিভিন্ন বিমান ঘাঁটির রানওয়ে এবং ইনস্টলেশন পুরো বরবাদ করে দিয়েছে। কিছু ট্রান নেই, আর ওখান দিয়ে আর কোনো কাজকর্ম চলবে না। আর এই যে বলছে না আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে যে বলেছে বাণিজ্যিক যান চলাচলের জন্য দেশের আকাশসীমা বন্ধ করে দেয়, পুরোটা হচ্ছে গুলবাজি, পুরোটা। কেন আমি আপনাকে পরে বলছি। এখানে দেখুন, আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি। এটা হচ্ছে একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটা স্ক্রিনশট, যেখানে দেখুন এই যে মানে আপনার অ্যাশ কালারের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সীমান্ত, ওদিকে আফগানিস্তান দেখা যাচ্ছে। এখানে সারি দিয়ে এখানে সামরিক বিমান নেই, অসামরিক বিমানগুলোর আড়াল দিয়ে পাকিস্তান তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এখান থেকে ড্রোন হামলা চালাচ্ছে এবং ফাইটার জেট ওড়াচ্ছে। এরা তো গাজওয়াই হিন্দ করবে, গাজওয়াই হিন্দের এত শখ, এরা গাজওয়াই হিন্দ করবে, অথচ সামনাসামনি লড়াই করার এদের সাহস নেই। গাজওয়াতুল হিন্দ। তো এটা হচ্ছে ওদের আজকে যান চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, তার একটা নিদর্শন। মানে বেসামরিক বিমান, অসামরিক বিমান যাই বলুন না কেন, তাকে ঢাল হিসেবে ব্যবহার করে তার পেছনে ফাইটার জেট এবং ড্রোন ওড়াচ্ছে। যদি ভারত যদি একটা মানে মিসাইল চালায়, তাহলে যদি একটা যাত্রীবাহী বিমান যদি ধ্বংস হয়, খালি বিমানও হোক, পাকিস্তান প্রচার করে দেবে সারা বিশ্বে যে দেখো আমাদের ওপরে কি অত্যাচার হচ্ছে, আমাদের ওপরে আমাদের যাত্রীবাহী বিমান ধ্বংস হয়ে গেছে, 300 জন মারা গিয়েছে। সেটা পাকিস্তান করতে চায়, ভারত করতে চায় না, ওকে কোনো সুযোগই দেবে না। ফলে খুব রিস্ট্রেন হয়ে ভারত যে সমস্ত ড্রোনগুলো আসছে, সেই ড্রোনগুলোকে ভারত নষ্ট করেছে। আগে করতো কম অল্টিটিউড দিয়ে আক্রমণ করতো, এখন 25,000 30,000 ফিট দিয়ে আক্রমণ করছে, ওপর দিয়ে ড্রোনগুলোকে আক্রমণ করছে। কিন্তু এই মূর্খরা জানে না যে ভারতের কাছে 60,000 ফুট অব্দি ড্রোন মিসাইল মারার, ড্রোন মারার ক্ষমতা S-400 আছে, আমাদের 4 স্তরীয় আছে। বাকি স্তরগুলো আমি জানি না, শুনেছি 4 স্তরীয় আছে। প্রথম স্তরেই রয়েছে S-400, সে একাই সমস্ত কাজ করে দিচ্ছে। আচ্ছা, এবার আমি যেটা বলেছিলাম যে এসকালেশন বাড়বে, এখনো কিছুই হয়নি। এই দামাদ্দাম মস্ত কালান্দার বলছে কিছুই হয়নি, এবার হ্যাপি দিওয়ালি হবে। এই হ্যাপি দিওয়ালির জন্য সেনাপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। কাগজে বেরিয়েছে, সেন্টার এম্পাওয়ার্স আর্মি চিফ, আরো বড় অ্যাটাকের পথে সেনাপ্রধানকে বিশেষ ক্ষমতা দিল কেন্দ্র। সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপরেই শুরু হলো বড় সিদ্ধান্ত, বিশেষ ক্ষমতা দেওয়া হলো সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে। কেন্দ্রীয় সরকার সেনাপ্রধানকে কি অনুমোদন দিয়েছে? পাকিস্তানকে কোনো মতেই মাথা তুলে দাঁড়াতে দেবে না ভারত। একটা আঘাত এলে পাল্টা 10 গুণ বেশি প্রত্যাঘাতের জন্য তৈরি নয়াদিল্লি। আর তাই এবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষ ক্ষমতা দেওয়া হলো ভারতের সেনাপ্রধানকে। রাজনাথ সিং এর মন্ত্র শুক্রবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে টেরিটোরিয়াল আর্মিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে মোতায়েন করার নির্দেশ দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি দেশের উত্তর পশ্চিম সীমান্ত
অতএব সেই এলাকায় প্রয়োজনীয় যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মোতায়েন করতে বলা হয়েছে টেরিটোরিয়াল আর্মিকে। টেরিটোরিয়াল আর্মির রুলস 1948-এর 33 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার সেনাপ্রধানকে অনুমোদন দিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সেনা অফিসারকে তিনি গুরুদায়িত্ব দিতে পারবেন। সীমান্তের নিরাপত্তা থেকে শুরু করে সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে সহায়তার জন্য ব্যবহার করা যাবে টেরিটোরিয়াল আর্মিকে। এদিন সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান অনিল চৌহান ছাড়া উপস্থিত ছিলেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল এপি সিং, নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তারপরে প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকে বিবৃতি জানিয়ে দেওয়া হয়, এখন থেকে টেরিটোরিয়াল আর্মি যে কোনো অফিসার বা জওয়ানকে কাজে লাগাতে পারবে ভারতীয় সেনা, তা টহল দেওয়ার কাজে হোক কিংবা অন্য কোনো প্রয়োজনে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেন আইবি চিফ তপন ডেকার সঙ্গেও আলাদা করে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। মোটামুটি এসকালেশনের যে কথা বলছিলাম, এসকালেশন কিন্তু একদম শুরু হয়ে যাচ্ছে। আজকে থেকে বোধহয় আরো বাড়বে, কারণ টেরিটোরিয়াল আর্মিকে যখন নামানো হচ্ছে তখন একটা ধ্বংসাত্মক রূপ দেবে। মানে 5 লাখ ট্রুপ যদি লাগানো হয়, এবার 5 লাখকে এবার 8 লাখ করা হবে। মানে মারো এবার। আমার মনে হয় খুব শিগগিরই বোধহয় পাকিস্তানে ফুটপ্রিন্ট পড়বে ভারতীয় সোলজারের, খুব শিগগিরই। দিনক্ষণ বলা যাবে না, তবে খুব শিগগিরই। হ্যাপি দিওয়ালি তো তখন হবে, এখন তো হ্যাপি দিওয়ালি হয়নি, এখন দামাদ্দাম মস্তকাল আন্দোলন হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বসে বসে শুধু টিটকিরি মেরে যাচ্ছেন, কেবল টিটকিরি মেরে যাচ্ছেন। গতকাল তিনি একটা পোস্ট করেছেন, সে পোস্টার লেখা হয়েছে, পাকিস্তান হ্যাজ থ্রেটেন্ড দ্য ওয়ার্ল্ড দ্যাট ইফ এনি কান্ট্রি স্ট্যান্ড উইথ ইন্ডিয়া দে উইল নট রিপে দেয়ার লোনস। পাকিস্তান তার ধার শোধ করবে না। বেটা, তুই ধার শোধ করবি করে, তুই ভিখারি, তুই ধার শোধ করবি করে। এরই মধ্যে খবর পেলাম দর্শক, সেটা হচ্ছে যে মানে আমাদের IMF তারা একটা $1 বিলিয়ন তারা একটা সহায়তা দিচ্ছে। এখন এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই যে এরা আছে, এই বডিগুলো আছে, এই বডিগুলো কি করতে রয়েছে সে আমি জানি না। জানে এই পয়সাটা পুরোটা নষ্ট, 1 পয়সাও ফেরত পাওয়া যাবে না। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবার 25তম মানে ফান্ড দিচ্ছে, তাহলে আগে 24টা কি হলো, কোন কাজে লেগেছে, কোনো হিসেব নেই। তার কোনো পয়সা ফেরত দেওয়ার ব্যাপার নেই। আপনি আমি যদি ব্যাংকে যাই একটা গাড়ি কিনতে বা বাড়ি কিনতে, আগে আমাদের রোজগার দেখে যে টাকাটা ফেরত আসবে কিনা, সেটা আগে ব্যাংক নিশ্চিত করে। আর এই সমস্ত এগুলো যেখানে ভারতেরও দান রয়েছে ও বিশ্বের সব দেশের দান রয়েছে, সেই সমস্ত টাকাগুলো এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সমস্ত পাকিস্তানের মতো দেশকে দিয়ে এই টাকাগুলোকে, আমাদের টাকাগুলোকে ধ্বংস করছে। এডিবি আর IMF এই দুজনে মিলে। এ তো গেল যা খবরের কাগজে যা বেরিয়েছে না বেরিয়েছে, এই সমস্ত গেল। আজকে বিকেলবেলা এর যে এটা হবে, প্রেস ব্রিফিং হবে, সেখানে সত্যি সত্যি জানা যাবে যে পাকিস্তানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভারতের আদৌ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। কিন্তু আমার কাছে যতটুকু খবর, ভারতের মাটিতে একটাও ড্রোন পড়েনি, সমস্ত ড্রোন আকাশেই নষ্ট হয়ে গেছে। একটা ড্রোনকে এখনো মারতে পারেনি। কালকে আগের দিন করেছিল 400, কালকে ড্রোন বেড়েছে 700, আজকে হয়তো 1000 মারবে। এগুলো সম্ভবত এই সমস্ত ড্রোনগুলো টার্কি দিয়েছে জাহাজে করে। এর আগে একটা জাহাজ এসেছিল, সেই জাহাজে করে ড্রোন পাঠিয়েছে টার্কি। এই টার্কির দেওয়া ড্রোনগুলো এখন ইউজ করছে। ভারত ভাবছে যে যত পারিস মেরে যা, মেরে শেষ কর, তারপরে তো আমরা তো ঢুকবো, তখন তোদের মেরে লম্বা করে দেবো। মারবো কম, ঘিসটাবো বেশি। মারবো কম, ঘিসটাবো বেশি। তো যাই হোক, এখন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি আর কি খবর আসে আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই আবার একটা ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।